আমরা তাহলে একবার কোথাও যেতে পারি? তেমন হলে একবার ডিনার কিংবা লাঞ্চ, ট্রিট আমার তরফ থেকে। এই বলে অবন্তিকা পুলিশের গাড়িতে উঠে ওই দুই অপরাধীকে নিয়ে ওখান থেকে চলে গেল। অ্যান্টিক শপের মালিকরাও এবার ধীরে ধীরে নিজেদের কাজে চলে যেতে লাগল। সেই সময় নীলের দিকে এগিয়ে এসে শালিনী বলল, থ্যাংক ইউ নীল। আরে আমাকে থ্যাঙ্কস বলার কোনো প্রয়োজন নেই, হাসি মুখে বলল নীল। শালিনীও মৃদু হাসল, কিন্তু ওর মনের মধ্যে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। নীল, বলছি শোনো না, আজ যেভাবে তুমি ওই মুক্তর বিষয়ে সবাইকে বোঝাচ্ছিলে সেটা শুনে মনে হলো তোমার এ বিষয়ে অনেক জ্ঞান রয়েছে। তুমি কি এসব নিয়ে পড়াশোনা করেছ? কৌতূহল ধরে রাখতে না পেরে জিজ্ঞেস করল শালিনী। কিছুক্ষণ ভেবে নীল বলল, কয়েকদিন আগে এক বয়স্ক মানুষের সঙ্গে আমার দেখা হয়েছিল। সে আমাকে অ্যান্টিক্স নিয়ে কিছু ইনফরমেশন দিয়েছিল, যা আজ কাজে লেগে গেল। নীল ভাবতে পারেনি যে তার কথা শুনে শালিনী এক্সাইটেড হয়ে যাবে। তুমি কি আমার জন্য ওই মানুষটাকে খুঁজে বের করতে পারবে? ও কোথায় থাকে? ওর নাম কি? এক্সাইটেড হয়ে একটার পর একটা প্রশ্ন করতে লাগলো শালিনী। শালিনী অ্যান্টিক অ্যাপ্রাইজার নিয়ে পড়াশোনা করেছিল, কিন্তু তারপরও সে ওই নকলমুক্ত চিনতে পারেনি। কিন্তু নীলের সামান্য জ্ঞানেই নীল সেটা চিনতে পারল, বুঝতে পারল যে ওই পিসটা নকল। নীল একবার শুনে যদি এতটা ভালো নিরীক্ষণ করতে পারে, তাহলে ওই লোকটা তো প্রথম দেখাতেই বলে দিতে পারবে। শালিনী ভাবল, একবার ওই লোকটার সাথে দেখা করে যদি কিছু ক্লাস নিয়ে শেখা যায় তাহলে মন্দ হয় না। সরি শালিনী, অনেকদিন ধরেই আমার ওই বয়স্ক লোকটার সঙ্গে দেখা হয়নি। আমি এটাও জানি না যে উনি কোথায় থাকেন। মুখ শুকনো করে বলল নীল। এ কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে শালিনী বলল, নীল, তুমি আমার জন্য একটা কাজ করতে পারবে? হ্যাঁ বলো, নীল জবাব দিল। তুমি কি মিত্র অ্যান্টিক এম্পোরিয়াম জয়েন করবে? তোমাকে এখানে রোজ আসতে হবে না, কিন্তু যখন আমার দরকার পড়বে তখন তোমাকে ডেকে পাঠাবো। এর জন্য মাসে 1,00,000 টাকা স্যালারি দেব, ঠিক আছে? কথাটা বলার পর শালিনী খুবই ভয় পাচ্ছিল। ও বুঝতে পারছিল না যে নীল কিভাবে রিয়্যাক্ট করবে। সবথেকে উঁচু পদ পেয়েও নীল হ্যাঁ করবে কিনা বুঝতে পারছিল না শালিনী। কিন্তু শালিনীর এই সিদ্ধান্ত শুনে একেবারে কেঁপে উঠল বিকাশ। ও অনেক বছর ধরে মিত্র পরিবারের সঙ্গে কাজ করছে। বর্তমানে ওর স্যালারি মাস গেলে 50,000 টাকা। নীলের সেখানে কোনো রিলেভেন্ট এক্সপিরিয়েন্সও নেই, সেখানে ওকে 1,00,000 টাকা অফার করা হলো, উপরন্তু সব থেকে উঁচু পজিশন। এই বিষয়গুলো হজম হলো না বিকাশের। আমাকে রোজ কাজে আসতে হবে না আর আমি মাসে 1,00,000 টাকা করে পেয়ে যাব? বাহ, আমি কি পাগল? এমন অফার কেউ হাতছাড়া করে? বড় একটা হাসি হেসে বলল নীল। তারপরই শালিনীকে গুড বাই বলে তরোয়ালটা সাথে নিয়ে সোজা বেরিয়ে গেল। ওই রাতে নীল নিজের কেনা বাড়িতে গেল। তারপর ও রান্না করে রাতের খাবার খেল। ও খেয়ে উঠে আদ্রিতাকে একটা মেসেজ করে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে তাড়াতাড়ি অফিস পৌঁছল নীল। তখনই রিপোর্ট হাতে ওর কেবিনে ঢুকল নন্দিতা। স্যার, আজ সোহিনীর ওই সেলিব্রিটি শো এর প্রিমিয়ার রয়েছে। আমাদের সঙ্গে সেন পরিবারের কোলাবোরেশনে এই শোটা হতে চলেছে। আপনি কি ওখানে যাবেন? সম্মান দিয়ে জিজ্ঞেস করল নন্দিতা। আরে না না, আমি যাব না। আমি ওখানে গেলে সোহিনী ঘাবড়ে যাবে। এমনও হতে পারে যে আমার জন্য খুব খারাপ পারফর্ম করলো। এই কেবিনেই আমার শো দেখার ব্যবস্থা করো, আমি এখানেই দেখে নেব। ফাইল চেক করতে করতে বলল নীল। নীলের খুব ভালো মনে আছে যে সোহিনীর প্যাকেজিং কন্ট্রাক্টের পিছনে সেন পরিবারের হাত রয়েছে, আর এসব আদ্রিতাই করেছে। কারণ ও না থাকলে তো রায়চৌধুরী গ্রুপ সেন পরিবারের সঙ্গে কাজ করত না। আর আজকের এই শোতে আদ্রিতাও থাকবে। এই পরিস্থিতিতে যদি নীল ওখানে যায় তাহলে ওর পরিচয় আদ্রিতার সামনে চলে আসবে। নিজের পরিচয় এখনই ওর সামনে আনতে চাইল না নীল। বুঝে গিয়েছি স্যার। মুচকি হেসে সব ব্যবস্থা করার জন্য বাইরে বেরিয়ে গেল নন্দিতা। আধ ঘন্টা পরে নীল নিজের ল্যাপটপে সোহিনীর পারফরমেন্স দেখতে শুরু করল। আজকে এই শোয়ের গ্র্যান্ড প্রিমিয়ার। সকলের নজর সোহিনীর দিকেই। কিন্তু এটা কি হলো? হঠাৎ করে সবাই চিৎকার শুরু করলো কেন? আসলে সোহিনী পারফরমেন্সের সময় মাঝে মাঝে নিজের স্টেপ ভুল করছিল। কিছুক্ষণ পরে তো মিউজিক আর ওর স্টেপসের কোনো মিলই রইল না। মনে হচ্ছিল এটা কোনো রিহার্সাল। সবে স্টেপগুলো তুলেছে সোহিনী। এইসব দেখে ওখানে উপস্থিত দর্শকরা হল্লা শুরু করলো। টাকা দিয়ে টিকিট কেটে এসব দেখতে আসেনি তারা। এদিকে মিউজিকের সঙ্গে তাল মেলাতে চেষ্টা করছিল সোহিনী, কিন্তু কোনোভাবে সে পারছিল না। শত চেষ্টার পরেও পরাজিত হয়ে রাগের মাথায় স্টেজে নিজের পা ঠুকল সোহিনী। এসব থেকে নীলও প্রচণ্ড রেগে গেল। রাগের মাথায় সে টেবিলের উপর হাত দিয়ে জোরে আঘাত করল। তারপর নন্দিতাকে ডেকে জিজ্ঞেস করল, এসব কি হচ্ছে? স্যার প্লিজ আপনি রাগ করবেন না, আমি খোঁজ নিয়ে দেখছি কি করা যায়। এই বলে নন্দিতা কেবিনের এক কোণে গিয়ে কাউকে ফোন করল।
হঠাৎ করে নীলের নজর পড়ল টেবিলের দিকে। কিছু একটা দেখেই সে চমকে উঠল। এই টেবিলটা হাই কোয়ালিটি গ্লাস দিয়ে তৈরি, কিন্তু নীলের হাতের চাপে ওটা ভেঙে গেল কিভাবে? নিজের হাতের দিকে চোখ বোলালো নীল। ওর মধ্যে এত শক্তি কিভাবে এলো? ও এত জোরেও হাতটা টেবিলে মারেনি যে এভাবে ক্র্যাক হয়ে যাবে টেবিলটা। তাহলে কি হচ্ছিল কিছুই বুঝে উঠতে পারল না নীল। এদিকে নন্দিতাও ফোন করে ফিরে এলো। ওর থেকে আড়াল করার জন্য মুহূর্তের মধ্যে টেবিলের উপর কয়েকটা ডকুমেন্টস রেখে দিল নীল। স্যার, আমি খোঁজ নিয়ে দেখলাম সোহিনীর পারফরমেন্সের সময় ব্যাক স্টেজে আরও 4 জন কাজ করছিল। এই ভুল তারাই করেছে, কিন্তু এখন তারা কোনো রেসপন্সিবিলিটি নিতে চাইছে না। সবাই একে অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছে। সম্পূর্ণ ঘটনাটা নীলকে বোঝালো নন্দিতা। নীল সব শুনে বলল, তুমি যাও আর ওই 4 জনকে আমার অফিসে নিয়ে এসো। আমি নিজে খতিয়ে দেখব যে কে এই ভুল করেছে। নন্দিতা মাথা নেড়ে কেবিন থেকে বেরিয়ে গেল। ওর বেরিয়ে যাওয়ার পরই নীল একটা নাম্বার ডায়াল করল। হ্যালো কুশল, কোথায় আছিস? আরে শোন না, তোর একটা সাহায্য চাই। তুই কি একবার অফিসে আসতে পারবি? হ্যাঁ, আমি অফিসেই আছি। হ্যাঁ, এখনই চলে আয়। প্রায় 1 ঘন্টার মধ্যেই নন্দিতা ওই 4 জনকে নিয়ে নীলের কেবিনে এলো। সেখানে অলরেডি হাতে একটা সিগার নিয়ে বসে রয়েছে কুশল। ওর দুপাশে কালো রঙের স্যুট পরা 2 জন বডিগার্ড দাঁড়িয়ে, চোখে তাদের কালো রঙের সানগ্লাস। মুখ শক্ত করে কুশল দেখতে লাগলো সেই অপরাধীদের। কুশলকে ডেকে নীল এই 4 জনের সাথে ঠিক কি করতে চাইছিল? হঠাৎ নীলের মধ্যে এমন শক্তি এলো কিভাবে? এসব কি সেই ওষুধের কামাল? কারা সোহিনীর শো খারাপ করলো? কেন করলো? আসল অপরাধী কারা? ওদিকে আদ্রিতা নীলের জন্য অপেক্ষা করে রয়েছে। কবে দেখা হবে নীলের সাথে আদ্রিতার? নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।